প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচনার বিষয় পরিবেশ নীতিবিদ্যা বা এনভায়রনমেন্টাল এথিক্স। তো এই কনসেপ্টটিকে খুব ভালো করে বুঝিয়ে দেব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি তোমাদের এইখানে মুখস্থ হয়ে যাবে। তাহলে এনভায়রনমেন্টাল এথিক্স এই বিষয়টি মূলত কাদের জন্য? যারা থার্ড সেম রয়েছে, যারা এবছর দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমে পরীক্ষা দেবে, তাদের জন্য মেইনলি এই ক্লাসটি। তো যাই হোক, এই পরিবেশ নীতিবিদ্যা শেখার আগে আমাদের একটু পরিবেশ সম্পর্কে জানা প্রয়োজন। তবে আমরা ছোটবেলার থেকে পরিবেশের সঙ্গে পরিচিত বা পরিবেশ সাবজেক্টের সঙ্গে পরিচিত, কিন্তু আমাদের এখানে রয়েছে পরিবেশ নীতিবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স। তো এই বিষয়টিকে আমাদের নিখুঁতভাবে জানতে হলে কিছুটা অংশ হলেও পরিবেশ সম্পর্কে বলা প্রয়োজন। তো আমরা চলে যাচ্ছি পরিবেশ সম্পর্কে। পরিবেশ কি সে সম্পর্কে বলতে গেলে আমরা আগের থেকেই জানি। পরিবেশ কি সে সম্পর্কে বলতে গেলে আমরা আগের থেকেই জানি আমাদের যে পারপার্শ্বিক অবস্থা, সেই পারপার্শ্বিক অবস্থাকেই পরিবেশ বলে, যেখানে সজীব বস্তু, নির্জীব বস্তু, বিভিন্ন গ্যাসীয় উপাদান, এই সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবেশ গঠিত হয়। তাহলে এই সমস্ত কিছু নিয়ে কি হয়? আমাদের পরিবেশ গঠিত হয়। এনভায়রনমেন্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হলো পরিবেশ, আর পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্ট। এখন কথা হচ্ছে, এনভায়রনমেন্ট কথাটি এসেছে এনভায়রন থেকে। তাহলে এনভায়রনমেন্ট কথাটি এসেছে এনভায়রন থেকে। এনভায়রন শব্দটি আবার একটি ফরাসি শব্দ। তাহলে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রন থেকে, যার অর্থ হলো পারিপার্শ্বিক। বিষয়টিকে বোঝা গেল? তাহলে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে এনভায়রন থেকে। এনভায়রন শব্দটি একটি ফরাসি শব্দ। এনভায়রন শব্দের অর্থ হলো পারিপার্শ্ব বা পারিপার্শ্বিক। এই অর্থে এনভায়রনমেন্ট হলো বা পরিবেশ হলো চারপাশের অবস্থা, বা পরিবেশ বলতে বোঝায় চারপাশের অবস্থা বা চারপাশের পারপার্শ্বিক অবস্থাকে, যেখানে নির্জীব বস্তু, সজীব বস্তু, বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে, তাকেই আমরা মূলত পরিবেশ বলি। কিন্তু আমাদের এই পরিবেশ সম্পর্কে ডিটেলসে আলোচনার প্রয়োজন নেই। আমাদের মেইনলি পরিবেশের সঙ্গে যে নৈতিকতার বিষয়টি জড়িত, সেই আলোচনায় প্রয়োজন। তাই আমরা চলে যাব পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে। তাহলে কোথায় চলে যাব? পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে। এই পরিবেশ নীতিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্টাল এথিক্স। কি বলা হয়েছে? এনভায়রনমেন্টাল এথিক্স। তাহলে পরিবেশ নীতিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্টাল এথিক্স। তাহলে এই পরিবেশ নীতিবিদ্যা হলো এমন একটি শাস্ত্র যেখানে মানুষের এবং প্রকৃতির নৈতিকতা সম্পর্কে আলোচনা করা হয়, যেখানে মানুষ এবং তার প্রকৃতির নৈতিকতা সম্পর্কে আলোচনা করা হয়। দেখো, তোমাদের এখানে লিখে দেওয়া আছে। তাহলে নীতিবিজ্ঞানের যে শাখা বা নীতিবিদ্যার যে শাখা মানুষ ও তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, তাকে কি বলা হয়? পরিবেশ নীতিবিদ্যা বলা হয়। তাকে পরিবেশ নীতিবিদ্যা বলা হয়। তাকে কি বলা হয়? পরিবেশ নীতিবিদ্যা বলা হয়। ক্লিয়ার? তাহলে পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি আমরা বুঝতে পারলাম। তাহলে পরিবেশ নীতিবিদ্যার মধ্যে মানুষ ও তার প্রকৃতির নৈতিকতার বিষয়টি জড়িত থাকবে। ক্লিয়ার? এখন বলছি, পরিবেশ এই নীতিবিদ্যা বিষয়টি বা সাবজেক্টটি কবে সেটি একটি স্বতন্ত্র নীতিশাস্ত্র হিসাবে প্রকাশ লাভ করে।
সেটা হচ্ছে 1973 সালে। 1973 সালে একটি স্বতন্ত্র শাখা হিসাবে পরিচিতি লাভ করে। তাহলে নীতিবিদ্যার একটি স্বতন্ত্র শাখা হিসাবে পরিচিতি লাভ করে 1973 সালে। 1973 সালে বিশ্ব দর্শন কংগ্রেসে। তাহলে কোথায়? বিশ্ব দর্শন কংগ্রেসে। তাহলে বিশ্ব দর্শন কংগ্রেসে 1973 সালে পরিবেশ নীতিবিদ্যার একটি স্বতন্ত্র শাখা হিসেবে পরিচিতি লাভ করে। আর এই সম্মেলনে, এই বিশ্ব দর্শন কংগ্রেসে নিউজিল্যান্ডের একজন দার্শনিক, এই বিশ্ব সম্মেলনে, এই বিশ্ব দর্শন কংগ্রেসে নিউজিল্যান্ডের একজন দার্শনিক রিচার্ড রটলি এই সম্পর্কে, অর্থাৎ পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে একটি প্রবন্ধ পেশ করেন। পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে একটি প্রবন্ধ পেশ করেন। তাহলে কি বলা হলো? 1973 সালে বিশ্ব দর্শন কংগ্রেসে পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসাবে পরিচয় লাভ করে। এই কংগ্রেসে নিউজিল্যান্ডের একজন দার্শনিক রিচার্ড রটলি পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে একটি প্রবন্ধ পেশ করেন। ক্লিয়ার? এখন 1975 সালে, ঠিক তার 2 বছর পরেই হোমস রলস্টন 1975 সালে রলস্টন এ বিষয়ের যে প্রকার এবং প্রকরণগুলি সেগুলি বিধিবদ্ধ করেন। বিষয়টি বোঝা গেল? তাহলে কি বলা হলো? তাহলে পরিবেশ নীতিবিদ্যার যে প্রকার প্রকরণগুলি, সেই প্রকার প্রকরণগুলি হোমস রলস্টন 1975 সালে কি করেন? প্রকারগুলি বিধিবদ্ধ করেন। তারপর আমরা চলে যাব ঠিক 1979 খ্রিস্টাব্দে। ঠিক 1979 খ্রিস্টাব্দে এনভায়রনমেন্টাল ইথিক্স নামক একটি আন্তর্জাতিক পত্রিকা প্রকাশ পায়। 1979 খ্রিস্টাব্দে এনভায়রনমেন্টাল ইথিক্স নামে একটি আন্তর্জাতিক পত্রিকা প্রকাশ পায়। এ প্রসঙ্গে আরেকটু জেনে রাখা প্রয়োজন, এই রলস্টন বা হোমস রলস্টন ইথিক্স পত্রিকায় এই তত্ত্বগুলি প্রকাশ করেন। অর্থাৎ পরিবেশ নীতিবিদ্যার প্রকার প্রকরণগুলির বিধিবদ্ধ কোথায় প্রকাশ করেন? ইথিক্স পত্রিকায় প্রকাশ করেন। ইথিক্স পত্রিকায় প্রকাশ করেন। তাহলে কি বলা হলো? আমি প্রথম থেকে আবার বলছি, পরিবেশ নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্টাল ইথিক্স। এনভায়রনমেন্টাল ইথিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্টাল ইথিক্স। এনভায়রনমেন্টাল ইথিক্স, এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রন থেকে, যার অর্থ হচ্ছে পারিপার্শ্ব। এই অর্থে পরিবেশ বলতে বোঝায় যা চারপাশের পারপার্শ্বিক অবস্থাকে বোঝায়, চারপাশের অবস্থাকে বোঝায়। তারপর চলে যাব পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা হলো এমন একটি শাস্ত্র যেখানে মানুষ ও তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। অর্থাৎ নীতিবিজ্ঞানের যে শাখা মানুষ ও তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে পরিবেশ নীতিবিদ্যা বলে। পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র শাখা হিসেবে প্রকাশ লাভ করে 1973 খ্রিস্টাব্দে বা সালে, আর সেটা হয় বিশ্ব দর্শন কংগ্রেসে। সেইখানে নিউজিল্যান্ডের একজন দার্শনিক রিচার্ড রটলি পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে
একটি প্রবন্ধ পেশ করেন। তার ঠিক 2 বছর পরে 1975 সালে ইথিক্স পত্রিকায় হোমস রলস্টন পরিবেশ নীতিবিদ্যার প্রকার প্রকরণগুলিকে বিধিবদ্ধ করেন। যদি বিষয়গুলো বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর বৃষ্টি এসে গেছে, আজকে এইটুকু থাক। পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। আর যারা নতুন চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। বারবার বলতে ভালো লাগে না, তোমরা অবশ্যই এই কাজটা করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। আর লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে আমি আরো বেশি বেশি ভিডিও নিয়ে আসবো।